আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। দেশ প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ, সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশ্ব রাজনীতি ইতিহাসের এই পর্বে সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে মাওলানা শাহজাহান আহমদ নেসারি, কুমিল্লা। বন্ধুরা, আমরা দীর্ঘদিন যাবৎ আপনাদের সাথে আমি শেয়ার করছি বিশ্ব রাজনীতি, ভূ রাজনীতি, ইতিহাস, ভূগোল, আন্দোলন, সংস্কার, বিপ্লব, পৃথিবীতে কী হয়েছে, হচ্ছে। তাই ধারাবাহিকতায় বড় বড় কিছু বিষয় ইতিহাস নিয়ে আমি আলোচনা করেছি। আমেরিকার ইতিহাস, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইহুদি জাতির ইতিহাস, ইসরায়েল রাষ্ট্র, ভারতের ইতিহাস, রেনেসাঁ বিপ্লব, তারপরে অটোমান সাম্রাজ্যের 2টি পর্ব আমার এই চ্যানেলে আছে। আজকেও আমরা সেই অটোমান সাম্রাজ্যের, ওসমানীয় সাম্রাজ্যের, তুর্কি জাতির ইতিহাস নিয়ে 3য় পর্বের আলোচনা করব। ইতিপূর্বে আমি 2টি মানে 2 পর্ব পর্যন্ত ভিডিও করে এই চ্যানেলে দিয়েছি, আপনারা দেখে নেবেন। ওসমানীয় সাম্রাজ্যের অথবা পশ্চিমারা যেটাকে অটোমান এম্পায়ার বলে ডাকে, অটোমান সাম্রাজ্য বলে ডাকে, ওই অটোমান সাম্রাজ্য অথবা ওসমানী সাম্রাজ্য অথবা তুর্কি জাতির ইতিহাস নিয়ে 1 নম্বর 2 নম্বর ভিডিও করেছি। আজকে 3য় পর্বে তুর্কি জাতির ইতিহাসে পৃথিবী কাঁপানো এক ঐতিহাসিক জাতি, শক্তিশালী জাতি, সুখ্যাত জাতি, বিখ্যাত জাতি, আলোকিত জাতি, উজ্জ্বল জাতি, সুন্নি মুসলিম জাতি এবং পৃথিবীর ইতিহাস ঐতিহ্যের, মুসলমানের গৌরবময় ইতিহাসের পিছনে যাদের অবদান, অসংখ্য অবদান, সেই তুর্কি জাতির ইতিহাস নিয়ে 3য় পর্বে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আবারও বলে নেই, এই ইতিহাস, এই রাজনীতি, এই আলোচনার মূল উদ্দেশ্য হলো আমরা আমাদের হারানো গৌরব ফিরিয়ে আনা, না পারলেও আমাদের পরবর্তী প্রজন্মকে, আমাদের বর্তমান প্রজন্মকে, যুব সমাজকে, আমাদের ছেলেদেরকে এগুলো শিখিয়ে তোলা যে আজকে যারা পৃথিবীর মোড়ল, মহাশক্তি, পরাশক্তি, ক্ষমতাধর, অর্থনীতির নেতৃত্বদানকারী, বিশ্ব নেতৃত্বদানকারী, ইউরোপ, আমেরিকা, রাশিয়া, কানাডা, যাদেরকে তোমরা দেখছো, এরা একসময় ছিল দাস, গোলাম, কর্মকর্তা, ভীতু, স্বাধীনতা হারানোর ভয়ে এক কাপুরুষের অবস্থা ছিল তাদের। তাহলে বিশ্ব মোড়ল কেরা ছিল? বিশ্ব মোড়ল ছিল, পরাশক্তি ছিল, ক্ষমতাধর ছিল, বিশ্ব অর্থনীতি, বিশ্ব রাজনীতির নেতৃত্ব দানকারী ছিল মুসলমানরা। তার মধ্যে নাম বলতে হবে প্রথমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে খোলাফায়ে রাশিদিনের ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, তারপর উমাইয়া খেলাফতের ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, তারপর আব্বাসীয় সাম্রাজ্যের প্রায় 500 বছরের ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, সেলজুক সাম্রাজ্যের প্রায় 400 বছরের ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ওসমানীয় সাম্রাজ্যের প্রায় 700 বছরের বা 624 বছরের ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। আর এই মুসলমানরা এইভাবে, এই খেলাফতগুলো এইভাবে বিশ্বের সবাইকে নেতৃত্ব দিয়েছে, 3 মহাদেশকে নেতৃত্ব দিয়েছে, সারা পৃথিবীর বাদশাহ উপাধি লাভ করেছে, পৃথিবীর সমস্ত সম্রাট এবং ভ্যাটিকান সিটির পোপ সহ মুসলমানদেরকে কর দিতে বাধ্য ছিল, বন্ধুত্ব করতে বাধ্য ছিল এবং আত্মসমর্পণ করতে বাধ্য ছিল। পুরা দুনিয়ার খ্রিস্টান জাতি, হিন্দু জাতি সবাই মিলে সুলতান ও মহারাজা মানতে বাধ্য ছিল মুসলিম সম্রাটদেরকে। এইটা আমাদেরকে জাগিয়ে তুলতে হবে। বন্ধুরা, তুর্কি জাতির ইতিহাসে আমরা 2য় পর্বে এসে থেমেছিলাম কনস্টান্টিনোপল বিজয়, মানে বর্তমান তুরস্কের সর্বপশ্চিমের রাজ্যটা ইস্তাম্বুল বিজয়, এজিয়ান সাগরের পশ্চিম পারের রাজ্যটা ইস্তাম্বুল, এবং সুলতান ফাতেহ মুহাম্মদ, 2য় মেহমেদ বলে তাকে, এবং ওসমানী সাম্রাজ্যের 7ম সুলতান। আমার পূর্বের ভিডিওতে
প্রায় 20 জন সুলতানের নাম বলেছি, সেখান থেকে দেখে নেবেন। আমরা বলেছিলাম যে ওসমানী সাম্রাজ্যের 7ম সুলতান ছিল সুলতান ফাতে মেহমেদ, দ্বিতীয় মেহমেদ। তার বাবা ছিল সুলতান মুরাদ। 13 বছর বয়সে, আচ্ছা আজকে বলে নেই এই সুলতান মেহমেদ আর কনস্টান্টিনোপল, এখানে আগে আলোচনা করে তারপরে পারলে সামনের দিকে যাব। কারণ এই ইতিহাস এটা যেমন তেমন ইতিহাস না, এই ওসমানী সাম্রাজ্যের ইতিহাস এটা যেমন তেমন ইতিহাস না। ওই 7 মিনিটে 8 মিনিটে কিছু কথা মাঝখান দিয়ে প্রথম দিয়ে কিছু কথা বলে দিল অনলাইন লেকচারাররা, স্কলাররা, আর কিছু জানলেন, কিছু প্রশ্নবিদ্ধ রয়ে গেল, কিছু জানলেন না, অনেক প্রশ্ন রয়ে গেল, এটার কোনো মূল্য নেই। আমি ধারাবাহিকভাবে বলছি কারণ যাতে আগা থেকে গোড়া পর্যন্ত জানা যায়। এর মধ্যে আরও কত রয়ে গিয়েছে, কত বাকি আছে। সুলতান ফাতে মেহমেদ, সুলতান দ্বিতীয় মেহমেদ, সুলতান মুরাদের ছেলে, ওসমানী সাম্রাজ্যের 7ম মানে 7 নম্বর সুলতান নিয়ে আজকে আলোচনা। তিনি এখানে কেন গভীর আলোচনা, এখানে অনেক গভীর আলোচনা, এটা অনেক কিছু। উনি যেই শহরটা জয় করেছেন, রোমান সাম্রাজ্যের 2000 বছরের ইতিহাস ঐতিহ্যের, খ্রিস্ট শক্তির ইতিহাস ঐতিহ্যের কনস্টান্টিনোপল, 23টি সামরিক আক্রমণ হয়েছিল যে কনস্টান্টিনোপলের উপর, সেটাকে সে জয় করেছে। এই জন্য অনেক কিছু, এটা পুরা ওসমানী সাম্রাজ্যের ভিতরে যত সুলতান এসেছে সবচেয়ে বড় খ্যাতিমান ধরা হয় সুলতান সুলেমান আর সুলতান ফাতে মেহমেদ, এই 2 জনকে, 7ম সুলতান আর 10ম সুলতানকে। আসুন, এই শুধু এখানে এত গভীরতা কেন? মক্কা শহর, মদিনা শহর, মদিনা শহর তো দামি হয়েছে আল্লাহ রসুল আসার পরে। এর আগে তো মদিনা শহর হয়তো আমার জানা নেই যে আর কোনো দামি ছিল কি না, তো হয়তো ছিল, এটা হয়তো সেফ ছিল আল্লাহর পক্ষ থেকে, কিন্তু আমার জানা নেই। তো মক্কা আর জেরুজালিম মানে কাবাগর আর বাইতুল মুকাদ্দেস, এই 2টা শহর আর নবীজির মদিনা এখন আমাদের কাছে আর কি, এই 3টা শহর মুসলমানের জন্য তীর্থস্থানের মতো, বা অমুসলিমরা যেভাবে বলে আর কি তাদের ভাষায়, বা এলিট পার্সনরা যেভাবে বলে, মানে আমাদের সবচেয়ে সওয়াবের গুরুত্বপূর্ণ জায়গা হলো এই 3টি। এই 3টার পরে মুসলমানের কাছে, শুধু আমাদের কাছে না, আল্লাহর রাসূলের কাছেও ছিল অনেক দামি জিনিস। সর্বক্ষণ চেষ্টায় ছিল কিভাবে এবং বারবার মুসলমানদেরকে আকর্ষণ করাতেন ওই দিকে, ওই রোমান সাম্রাজ্যের রাজধানীর দিকে, কনস্টান্টিনোপলের দিকে। রোমান ভাষায় রোমানরা বলতো কনস্টান্টিনোপল। এই কনস্টান্টিনোপলের রাজধানী কিন্তু আমি বারবার বিভিন্ন আলোচনায় বলি, কিন্তু রোমান সাম্রাজ্যের আলোচনা এটার কথা আরও ভালো করে বলবো। তবে এটা কি জিনিস দেখেন আপনি, কাবা, বাইতুল মুকাদ্দিস, আল্লাহর নবীর মদিনা, এই 3টার পরে আমাদের কাছে, আল্লাহর নবীর কাছেও, সাহাবেদের কাছেও, তাবিনদের কাছেও, সমস্ত ওলি আবদালদের কাছে, সমস্ত মুসলমানের কাছে, যুগ যুগ ধরে সমস্ত সুলতানদের কাছে ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কনস্টান্টিনোপল জয় করার চেষ্টা ছিল। আল্লাহর নবীজিও সেই স্বপ্ন দেখতেন, কিন্তু আল্লাহ পাক তাকে দিয়ে করার নাই। সাহাবায়ে কেরামের 30 বছর মানে খোলাফায়ে রাশেদিনের 30 বছর তারাও অনেক চেষ্টা করেছে এই কনস্টান্টিনোপল জয় করার জন্য। তারা অনেক চেষ্টা করেছে এই ইস্তাম্বুল বিজয় করা, মানে কনস্টান্টিনোপলে ইস্তাম্বুল, ইস্তাম্বুলে কনস্টান্টিনোপল। আচ্ছা, ইস্তাম্বুল নাম হয়েছে কেন? দ্বিতীয় মেহমেদ, সুলতান ফাতে মেহমেদ জয় করার পর কনস্টান্টিনোপল নামের পরিবর্তনে এটার নাম রেখেছে ইস্তাম্বুল, মানে ইসলামের শহর। পরবর্তীতে এই ইসলামের শহর নামক এই স্থান থেকে প্রায় 500 বছর ওসমানীয় সাম্রাজ্য সারা পৃথিবী পরিচালনা করেছে, মুসলমানের পক্ষ থেকে নেতৃত্ব দিয়েছে। এজন্য এটাকে বলা হবে এই আপনার ইসলামের শহর বলা হয়েছে। তারপরে আসুন, আরও গুরুত্বপূর্ণ কথা হলো এই যে আল্লাহর রাসূল, খোলাফায়ে রাশিদিন, সমস্ত সাহাবী, উমাইয়া খেলাফত, আব্বাসীয় খেলাফত পর্যন্ত প্রায়
700-800 বছর যাবৎ সবাই চেষ্টা করেছে এটাকে জয় করার জন্য, কিন্তু কেউ পারে নাই, কারো দ্বারা সম্ভব হয়নি। অত আল্লাহ পাক যার দ্বারা সম্ভব, যেমন আবু জাহেলকে কত বড় বড় লিডার দ্বারা হত্যা না করিয়ে মুআজ ও মুআইজ নামক দুইটা ছোট সাহাবী, কিশোর সাহাবী দ্বারা হত্যা করিয়েছে, এটা আল্লাহর ইচ্ছা। হ্যাঁ, ঠিক তদ্রূপ এত বড় রোমান সাম্রাজ্য 2000 বছর যাবৎ যেই রোমান সাম্রাজ্যকে কেন্দ্র করে, যেই রাজধানীকে কেন্দ্র করে টিকে ছিল, সেই 2000 বছরের তাদের ইতিহাস ঐতিহ্যের লীলাভূমি রোমান সাম্রাজ্যের সেই 2000 বছরের এই কনস্টান্টিনোপল, এই ইস্তাম্বুল রোমান সাম্রাজ্যের মূল কেন্দ্র, গোড়া মূল কেন্দ্র এটা না, মূল কেন্দ্র পূর্বে ইটালিতে, সেটা আমি বলবো, কিন্তু সেটা বিলুপ্ত হয়ে যাওয়ার পর রোমান সাম্রাজ্যের পরবর্তীতে মূল কেন্দ্র হয়ে যায়, সর্বোচ্চ ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে যায় এই কনস্টান্টিনোপল। আল্লাহর নবীর আমলও তাই ছিল। রোমানদের সবচেয়ে দামি জায়গা এটা। কোরআন শরীফে সূরা রোম আছে, এই রোমানদের এই রাজধানী সম্পর্কে বলা হয়েছে, এটাকে জয় করার কথাই বলা হয়েছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার চেষ্টা করেছেন, সাহাবায়ে কেরাম চেষ্টা করেছেন, উমাইয়া খেলাফত চেষ্টা করেছেন, আব্বাসীয় খেলাফত চেষ্টা করেছেন, কিন্তু উমাইয়ারা আব্বাসীয়রা বারবার কনস্টান্টিনোপলকে মুসলমানদের করায়ত্ত করতে চেষ্টা করেছেন, ট্যাক্স নিয়েছেন, কিন্তু পুরাপুরি শেষ করতে পারেন নাই, বিলুপ্তি করতে পারেন নাই, চেষ্টা করেছেন। চিন্তা করেন কত দামি এটা। আল্লাহর ঘর কাবা, বাইতুল মুকাদ্দিস, নবীর মদিনা, এই তিনটার পরে মুসলমানের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বহু জায়গায় এটার নাম দেখেছেন কুস্তুনতনিয়া। হ্যাঁ, কুস্তুনতনিয়া বা কুস্তুনতিনিয়া, এরকমভাবে অনেকভাবে আছে, হাদিসে আছে কুস্তুনতুনিয়া এটার নাম। রোমানদের ভাষায় বলা হয় কনস্টান্টিনোপল। মুসলমানরা ইসলাম গ্রহণ করার পর, ইসলাম দখল করার পর, ইসলাম বা মুসলমানরা নাম দিয়েছে ইস্তাম্বুল, ইসলামের শহর, মানে তুরস্কের সর্বপশ্চিমের রাজ্যটা, মানে তুরস্কের পুরাতন যেই রাজধানী, এই রাজধানী ছিল এটা, মানে অটোমান সাম্রাজ্যের রাজধানী ছিল এই কনস্টান্টিনোপলের পরিবর্তে ইস্তাম্বুল। ইস্তাম্বুল ছিল ইসলামের রাজধানী, ওসমানী সাম্রাজ্যের রাজধানী। তারপরে 1924 সালে জাতীয়তাবাদী আন্দোলনের পর অনেক এই তুরস্ক স্বাধীনতার পর অনেক ঘটনা, সেখানে গেলে আর হচ্ছে না, সময় পাবো না। এটার নাম দিয়েছে তুরস্ক, আর রাজধানী রেখেছে তুরস্ক নাম ছিল না, তুরস্ক না, তুর্কি নাম দিয়েছে এই প্রথম বিশ্বযুদ্ধের পর। তারপরে আঙ্কারাকে রাজধানী করেছে, এখন রাজধানী হচ্ছে আঙ্কারা, আঙ্কারা রাজধানী করেছে এই প্রথম বিশ্বযুদ্ধের পর। আর শত শত বছর যাবৎ এর রাজধানী ছিল, তুরস্কের রাজধানী ছিল ইস্তাম্বুল, গ্রিসের সাথে যার সীমান্ত আছে। তো এখন এই ইস্তাম্বুল কত দামি, এখনও এই ইস্তাম্বুলকে অমুসলিমরা তাদের হারানো গৌরব ইতিহাস 2000 বছর যাবৎ যা কামাইছে, যা চেষ্টা করেছে, যা জোড়াইছে, যা যত মেহনত সব এনে ওরা ঢেলেছে এই কনস্টান্টিনোপলে। কারা? রোমানরা। এই রোমান সাম্রাজ্য, এই রোমানরা এত কিছু করে গুছিয়েছে এই শহরকে, মুসলমানরা দখল করেছে আজকে প্রায় 600 বছর, এখন আমাদের কাছে আছে, মুসলমানের কাছে আছে। আলহামদুলিল্লাহ। কি যে আছে সেখানে, মানে কি নাই সেখানে, পৃথিবীর যা আছে হয়তো সব এনে রোমানরা 2000 বছর যাবৎ টিকে ছিল রোমান সাম্রাজ্য, প্রায় 2000 বছর, মানে এত হবে না, কিছু কম হবে। এই 2000 বছরের জমানো যত কিছু আছে এরাই না সব এই কনস্টান্টিনোপলে বসিয়েছে, ঢালিয়েছে, উন্নত করেছে, উন্নয়ন করেছে, কারুকাজ করেছে, এই সবগুলো এখন মুসলমানের হাতে। দেখেন কত দামি এটা। তো মুসলমানরা সবাই চেষ্টা করেছে, পারে নাই। উমাইয়া খেলাফত চেষ্টা করেছে, পারে নাই। তারপর ওসমানীয় পূর্বে 6 সুলতান চেষ্টা করেছে, পারে নাই। আব্বাসীয় সাম্রাজ্যের 500 বছরে পারে নাই। সেলজুকরা পারে নাই, আইয়ুবিরা পারে নাই, তাতাররা পারে নাই, মঙ্গলরা পারে নাই, রাশিয়ানরা পারে নাই এই রোমান সাম্রাজ্যকে পতন ঘটাইতে। কিভাবে পারবে? এই রোমান সাম্রাজ্যের যে রাজধানী কনস্টান্টিনোপল, এর চতুর্দিক দিয়ে 5 স্তর দেওয়াল, এমারত বা ওয়াল বলতে পারেন। এখন এক একটি দেওয়াল কত মোটা আল্লাহ! কিছুদিন আগে আমি একটা মসজিদ দেখেছি, আমি একবার ওই মসজিদে চাকরি করেছি প্রায় 3 বছর। 36 ইঞ্চি দেওয়াল, এটা সম্ভবত মুঘল আমলে হয়েছে।
তো চিন্তা করে না বল, সেই রোমান সাম্রাজ্যের যেই মানে তৎকালীন যুগে যারা সাম্রাজ্য ছিল শহর, তারা ওয়াল দিয়ে চতুর্দিক দিয়ে এল করে দিত, এল সাইজ। এখন যেমন একটা ছোট বাড়ি করলে ওয়াল করে চতুর্দিক দিয়ে বাউন্ডারি দেয়, কিন্তু না, তৎকালীন যুগে সাম্রাজ্যের রাজা যেখানে থাকতো ওই অঞ্চলটাকে, বেশিরভাগ রাজাদের শহরটাকে এরা বাউন্ডারি করে ফেলতো, অথবা বিরাট দুর্গ তৈরি করত, ওইখানে তারা থাকতো, ওইখানে বসে শাসন করত। এখন রোমান সাম্রাজ্য শুধু দুর্গ নয়, পুরাটা ইস্তাম্বুল শহরকে তারা চতুর্দিক দিয়ে, হয়তো একদিক দিয়ে বাদ, ইউরোপের দিক দিয়ে একটু বাদ ছিল, হ্যাঁ, মঙ্গল যাতে না যেতে পারে, মানে এশিয়া মাইনর থেকে কেউ যেন না যেতে পারে, আফ্রিকাতে যেন কেউ যেন আসতে না পারে, এরকম একদিক দিয়ে ছাড়া বাকি চতুর্দিক দিয়ে, বাকি তিনও দিক দিয়ে 5 স্তর দেওয়াল। একটা দেওয়াল মনে হয় যেন প্রায় আপনার 10 ফুট 15 ফুট চওড়া, মোটা। চিন্তা করেন, 10 ফুট থেকে 15 ফুট মোটা একটা বাউন্ডারি, একটা দেওয়াল। এইরকম 5 স্তর দেওয়াল, ওয়াল, বাউন্ডারি, এইরকমভাবে 5 স্তর দেওয়াল দিয়ে ঘেরাও করা কনস্টান্টিনোপল। শুধু তাই নয়, প্রত্যেক ওয়ালের সাথে, প্রত্যেক বাউন্ডারির স্তরের সাথে আছে সামরিক বাউন্ডারি। মানে এই বাউন্ডারিটার পাশে একদল সামরিক, একজন দুজন না, বাউন্ডারি যতক্ষণ সিরিয়ালে সামরিক বাহিনী দাঁড়িয়ে আছে ততক্ষণ, পরের বাউন্ডারির ভিতরে আবার দাঁড়িয়ে আছে আরেক দল গোল হয়ে সেনাবাহিনী, এরপরের বাউন্ডারিতে দাঁড়িয়ে আছে আরেক দল সেনাবাহিনী, এরপরের বাউন্ডারিতে দাঁড়িয়ে আছে আরেক দল সেনাবাহিনী। এইভাবে 5 স্তর দেওয়াল, মোটা মোটা দেওয়াল, 5 স্তর সামরিক বাহিনী সর্বক্ষণ পাহারা দিয়ে 2000 বছর যাবৎ টিকিয়ে রেখেছিল এই কনস্টান্টিনোপল। চিন্তা করেন এটা কিভাবে সম্ভব। আচ্ছা, 23টি সামরিক আক্রমণ হয়েছে। রোমানরা, পশ্চিমারাও করেছে, মুসলিমরা বেশি করেছে, আফ্রিকানরা করেছে, বিশেষ করে আমরা মুসলিমরা বেশি করেছে। কী করেছে? এই রোমান সাম্রাজ্যের পতন ঘটিয়ে ইতি টেনে এখানে অন্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করার জন্য, কিন্তু কেউ পারে নাই। রোমান সম্রাট 23টি সামরিক আক্রমণকে ফিরিয়ে দিয়েছে, ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে। 23টি সামরিক আক্রমণ রোমান সম্রাট ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে। শুধু তাই নয়, উসমানী আমলে যিনি জয় করেছে তিনিও একবার ব্যর্থ হয়েছে। আচ্ছা, যাই হোক, এবার রোমান সাম্রাজ্যের কনস্টান্টিনোপলটা কত গুরুত্বপূর্ণ আল্লাহর রসুল বলেছেন, হাদিসে আছে, আমার কাছেই আছে, যে ওই সেনাবাহিনী দলটা কত ধন্য হবে, ওই সেনাপ্রধান কত ধন্য হবে, ওইটার বিজেতা কত ধন্য হবে যে এই কনস্টান্টিনোপল জয় করবে। রসুল বলেছেন, বারবার উৎসাহ করে গেছেন। এই জন্য সব মুসলমানরা চেষ্টা করেছেন এটাকে জয় করার জন্য, বহু চেষ্টা করেছেন। এই সেনাবাহিনীরা, যোদ্ধারা, সম্রাট যে এটা জয় করবে তাদের গুণ গান আল্লাহ রসুল গিয়েছেন, এবং এটা জয় করার কথা মুসলমানদেরকে বলে গিয়েছেন, এবং এটা জয় করার অনেক ফজিলত সেনাবাহিনীর দলকেও, যেমন গাজওয়ায়ে হিন্দের ব্যাপারে নবীজি যে ভবিষ্যৎবাণী করেছেন, এই কনস্টান্টিনোপল ব্যাপারে এইরকম এর চেয়ে আরও গভীরভাবে তিনি ফজিলত বলে গিয়েছেন, ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, নসিহত করে গিয়েছেন। সেই অনুযায়ী সমস্ত মুসলিমরা চেষ্টা করেছে এটাকে জয় করার জন্য। যাই হোক, এটার পরিচয় দিলাম, কনস্টান্টিনোপলের পরিচয় দিলাম। এটা ইউরোপের সাথে মিলেছে। ইউরোপের প্রথম অংশ বলকান অঞ্চলে পড়েছে, এবং তুরস্কের সর্বপশ্চিমের রাজ্য, এবং এজিয়ান সাগরের পশ্চিমের রাজ্য, এবং এটা থেকে গ্রিসের সাথে সম্পর্ক আছে। এবং এটা ছিল রোমান সাম্রাজ্যের 2000 বছরের ইতিহাস, তাদের ঐতিহ্যের, তাদের সর্বোচ্চ ক্ষমতার, খ্রিস্টান শক্তির একেবারে তীর্থস্থানের মতো। 1453 সালে তার জয় হয়েছে। তার আগে কয়েক বছর আগে 40-46 সালের দিকে ওসমানী সম্রাট সুলতান মুরাদ, 6 নম্বর সুলতান, সে থাকতেই তার ছেলে ফাতে মেহমেদকে, মানে 13 বছরের ছেলে,
মাত্র 13 বছরের ছেলেকে ক্ষমতা দিয়ে সে স্বেচ্ছায় নেমে গিয়েছে, বলছে যে আমি কাবা ঘরে চলে যাই, আমি আর রাষ্ট্র পরিচালনা এগুলো করবো না, আমি একটু এই অবকাশে যাই এবং আমি একটু আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে জীবন কাটাতে চাই। সেই 13 বছর বয়সে ছোট্ট ছেলে, ওসমানী ওরার ভিতরে এরকম অনেক ঘটনা ঘটেছে, নাবালেক ছেলে, মুসলমানই করায় না এমন ছেলেও রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছে। এটা রাজপরিবারের রেওয়াজ ছিল, পুরা সাম্রাজ্যের রেওয়াজ ছিল, রাজপরিবারের ছাড়া কেউ এখানে বসতে পারবে না, অথবা রাজার ছেলে রাজাই বসতে পারবে। সুলতান মুরাদ তাকে দিয়ে নেমে গেল, সাথে সাথে হালিম পাশা সহ তার বাল্যকালের শিক্ষক সুলতান সপ্তম মেহমেদ, যিনি 13 বছর বয়সে ক্ষমতা পাওয়ার পরে সে ক্ষমতা উঠতেই বলতেছে আমি কনস্টান্টিনোপল জয় করব। আরে কি বলছে? সমস্ত পাশারা বেরা, পাশা বলতো মানে যত রাজদরবারে যারা উপস্থিত থাকতো, অথবা উজিরে আজম, উজিরে সানি, তারপরে কুব্বে উজির, মানে প্রধান উজিরকে বলা হয়তো উজিরে আজম, প্রধানমন্ত্রীকে, সম্রাট হলো প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী হতো, উজিরে আজমকে প্রধানমন্ত্রীকে উজিরে আজম বলা হতো, উজিরে সানি তৃতীয় ব্যক্তিকে উজিরে সানি বলা হতো, আরেকজন থাকলো এই উজিরে আজম, উজিরের মধ্যে তৃতীয় উজির হচ্ছে কুব্বে উজির, এইভাবে আরও অনেক উজির থাকতো। এরা মন্ত্রিসভায় বসে পরামর্শ করত, এরকম অনেকজন ছিল। আর ওসমানীয়তের ভিতরে সর্বোচ্চ পদ যখন কেউ পায় তার উপাধি হতো পাশা। যেমন আমাদের দেশে কেউ উপাধি পেলে হয় মন্ত্রী, এমপি অথবা সেনা জেনারেল, কিন্তু তখনকার যুগে তারা উপাধি দিত পাশা। যেমন ইব্রাহিম পাশা, হিজির হাইরুদ্দিন বারবারসা পাশা, তারপরে কিনা বলে আপনার রুস্তম পাশা, আরও অনেক পাশা, সুগুল্লু মেহমেদ পাশা, এরকম অনেক পাশা, এরকম পাশাদের সাথে পরামর্শ করত। তো হালিল পাশা সে ছিল সুলতান ফাতে মেহমেদের, কনস্টান্টিনোপল বিজয়কারী ফাতে মেহমেদের উস্তাদ এবং একজন উজির এবং সুদক্ষ লোক। সে এবং এলাকাবাসী, দেশবাসী, মন্ত্রিসভা, সৈন্যরা, সরকারি লোক, প্রশাসনের লোক সবাই অস্থির হয়ে গেল। আর এটা কী বলে, এতটুক ছেলে সে ক্ষমতায় এসেছে, এটাই তো অনেক সমস্যা, টিকিয়ে রাখতে পারবে কিনা, তার বাবা তাকে দিয়ে তো ভুল করেছে, আবার সে পৃথিবীর যা পারে নাই সেই কনস্টান্টিনোপল জয় করতে যাবে, অস্থির হয়ে গেছে, সবাই বাধা দিচ্ছে। তখন খুব দ্রুত সুলতান মুরাদ আবার তাড়াতাড়ি আইসা ক্ষমতা তাকে নামাইয়া বলছে যে ঠিক আছে তুমি পরে, আবার সে সিংহাসনে বসেছে। বসার পরে এবার সুলতান মুরাদ মারা গেছে। এখন কি করবে? এখন প্রায় 19 বছর বয়স চলে সুলতান ফাতে মেহমেদের। এখন তো আর কেউ নাই, এখন মাঠ খালি, সিংহাসনে সে বসতে হবে অটোমেটিক। 13 বছর বয়সে পাগলামি একটু করেছে বিদায়, কিন্তু পাগলামি না, আল্লাহ তাকে দিয়ে করাবে বাস্তব, এটাই সত্য। আমরাই না বলি পাগলামি, তখন হয়তো তারা আগে বলেছে পাগলামি, বিজয়ের পর তার পাগলামি বলে নাই। এখন সে সুলতান মুরাদ মারা গেল, এখন রাস্তা খালি, কেউ নাই, এখন সিংহাসনে সেই বসবে। সে বসেছে, বসেই সাথে সাথে আবার সেই গর্জিয়াস এক বক্তব্য দিয়ে বসেছে, কনস্টান্টিনোপল জয় করব, সামরিক সরঞ্জাম যা আছে সৈন্য সোলজার প্রস্তুত করো, গোলা বারুদ প্রস্তুত করো। মানুষ অবাক, অস্থির। ঠিকই এক বিশাল এক বাহিনী নিয়ে আপনার স্থল পথে কনস্টান্টিনোপল আক্রমণ করেছে সুলতান ফাতে মেহমেদ, দ্বিতীয় মেহমেদ। প্রায় 2 মাস যুদ্ধ করে, ধরেন এমন একটি গোলা, বিরাট বড় একটি কামান, সে পৃথিবীতে এই কামান কেউ তৈরি করে নাই, এমন একটি কামান তৈরি করে চলে গেছে যুদ্ধ করতে। এখন এই কামান মেরেছে আপনার ওই যে ওয়াল, 5 স্তর দেওয়াল, আপনি কিভাবে কি করবেন? একটা দেওয়াল যদি 10 ফিট মোটা হয়, এরকম যদি 5 স্তর দেওয়াল হয়, আপনি তো আগে 5 স্তর দেওয়াল ভাঙতে হবে, তারপরে ভেঙে যে আপনি সেখানে খেয়ে ফেলবেন গিয়া তা না, ওইখানে প্রত্যেক স্তরে আছে সারিবদ্ধভাবে সৈন্যরা দাঁড়িয়ে আছে, হাজার হাজার সৈন্য, এদের সাথে যুদ্ধ করতে হবে।
এদের সাথে যুদ্ধ করা শেষ হইলে এবার রাজার আরও বাহিনী আছে, ওদের সাথে যুদ্ধ করতে হবে। তারপরে যুদ্ধ করতে 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 আপনি ভিতরে ঢুকতে হবে। সুলতান ব্যর্থ হয়েছে, 2 মাস যুদ্ধ করে কিছু লস করে চলে এসেছে। তো এর ভিতরে যতগুলো ধ্বংস হয়েছে, ওয়াল টোয়াল মেরামত করে ফেলেছে রোমান সম্রাট, মানে সুলতান ফাতে মোহাম্মদ ব্যর্থ। প্রায় 23টি আক্রমণ রোমান সম্রাট ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে। এবার 1 বছর পর অথবা 2 বছর পর এবার এই ছোট ছেলে আবার পাগলামি শুরু করে দিয়েছে, কনস্টান্টিনোপল আমি জয় করব। তার শিক্ষক, সামরিক বাহিনী, উজির পাশারা সবাই অস্থির। কি বলে সে? কয় হ্যাঁ আমি করব। তো কি করতে হবে? কয় কামানগুলো আরও শক্তিশালী করো। আরও শক্তিশালী কামান নিল, কিন্তু কামান নিলে হবে কি? ওয়ালে তো ঢুকতে পারে না, ওয়ালে তো ভাঙতে পারে না, যুদ্ধ করবে কি? আচ্ছা যাই হোক, এবার সুলতান তথ্য নিয়ে দেখতে পেল কনস্টান্টিনোপলের উত্তর পূর্ব সাইডে কর্নারে একটি জায়গা আছে, সেখানে শুধু 1 স্তর দেওয়াল। এই 1 স্তর দেওয়াল ভাঙতে পারলে সেখানে যুদ্ধ কইরা জয় করা যাবে। কিন্তু সমস্যা হইল এখানে আরও বড় সমস্যা, 1 স্তর দেওয়াল যাবে কি কইরা সেখানে যাওয়ার আগে একটা নদী পড়ে, গোল্ডেন হর্ন। এটা কোথায়? আপনারা ম্যাপে দেখবেন, কৃষ্ণ সাগর থেকে একটি নল, মানে নদীর নল ভূমধ্য সাগরের দিকে এসেছে। এটার নাম বসফরাস প্রণালী। এই বসফরাস প্রণালীর এপারে, পূর্ব পারে বর্তমান তুরস্ক, আঙ্কারা ভিত্তিক যে তুরস্ক ওইটা, বা ইজমির, এজিয়ান পর্বত এলাকা। এই বসফরাস প্রণালীর পশ্চিম পারে হলো ইস্তাম্বুল। এখন এই আরেকটু বলে দেই, কৃষ্ণ সাগর থেকে এই নলটা এসে দেখবেন যে ম্যাপে গ্রিসের ইস্তাম্বুলের কাছাকাছি আপনার আছে, এই ছোট্ট সাগর আছে। কৃষ্ণ সাগর থেকে নলটা নেমে এসে যেই সাগরটায় লেগেছে প্রথম, ওইটা এজিয়ান সাগর। ওইটা থেকে আরও দক্ষিণে আসলে ভূমধ্য সাগর। তো এখন কৃষ্ণ সাগর থেকে যে একটা নল এসেছে নদীর মতন, মানে বসফরাস প্রণালী, আমি বলি আর কি নল, অনেক বড় সাগরের তুলনায় একটা খাল যদি হয় ম্যাপে কি দেখবেন, একটা নলের মতো না, মানে সাগরের নল, জাহাজ চলে এদিক দিয়া। কৃষ্ণ সাগর থেকে ওই নদীর নলটা ভূমধ্য সাগর, এজিয়ান সাগরের দিকে আসতে লইয়া ম্যাপে দেখবেন ঠিক এজিয়ান সাগরে ঢুকার আগে একটা চিকন নদী গিয়েছে পশ্চিম দিকে, মানে কৃষ্ণ সাগর থেকে ভূমধ্য সাগর, এজিয়ান সাগরের দিকে আসতে পশ্চিম দিকে একটা নল ঢুকেছে, নদীর নল, মানে নল বলছি আর কি আমি বলতে গিয়ে একটি নদী ঢুকেছে, চিকন নদী। ওইখান দিয়ে গিয়ে যদি আক্রমণ করা যায় কনস্টান্টিনোপলে, তাহলে 1 স্তর দেওয়াল ভাঙতে পারলেই শেষ। কিন্তু বড় সমস্যা হলো, রোমানরা কি এই কনস্টান্টিনোপল এইভাবে রক্ষা করেছে? ওইখান দিয়ে যাতে কোনো জাহাজ ঢুকতে না পারে, এরা বড় মোটা মোটা শিকল দিয়ে, অনেকগুলো শিকল দিয়ে এই নদীপথ বন্ধ করে রেখেছে, কোনো জাহাজ চলতে পারবে না। হাসি আসে, মানে কি বলবো, হয়তো আপনারা অনেকে, আমরা মনে করি যে তৎকালীন যুগের রাজারা বোকা ছিল, তৎকালীন যুগের রাজারা এই প্রযুক্তি বুঝলো না। আরে তাদের প্রযুক্তি, কারুকাজ, হাতের কাজ দেখলে মনে হবে যে পৃথিবীর এত কিছু, সবগুলো কিচ্ছু না। তো এখন ওইখান দিয়ে আবার বেড়া দেওয়া, কি দিয়ে? মোটা মোটা শিকল দিয়ে, জাহাজ চলতে পারবে না। এখন বলবেন তাইলে এগুলো খুলতে খুলতে রোমান সাম্রাজ্যের লোকেরা না দেখবে, কয়েক মাস লেগে যাবে, এরা গুলি করবে, তখন তো গুলি ছিল না, তীর ছড়বে, তীর ছড়লে আপনি মরবেন, তো শেষ। এখন কি করবে? এই যে বললাম
অটোমান সাম্রাজ্যের শ্রেষ্ঠ দুইজন সুলতান, একজন হলো ফাতে মোহাম্মদ, আরেকজন হলো সুলতান সুলেমান। কিভাবে হয়েছে দেখেন। এই পৃথিবীর সৃষ্টির দিন থেকে আজ পর্যন্ত যেই যুদ্ধ কৌশল কোনো সম্রাট করে নাই, কোনো শাসক করতে পারে নাই, কোনো যোদ্ধা করতে পারে নাই, কোনো সেনাপতি করতে পারে নাই, কোনো নজির নাই, কোনো ইতিহাস নাই, এমন ঘটনা সে ঘটিয়েছে। কি করেছে জানেন? সে বলেছে, ঠিক আছে, এই নদী দিয়ে যদি আমরা যাই তাহলে শিকল পড়বে, শিকল দিয়ে বেঁধে রেখেছে, যেতে পারবে না। এই তো, তাহলে একটা কাজ করেন, নদীর ওই সাইড দিয়ে 10 কিলোমিটারের ভূমি জাহাজ, আমরা ভূমি দিয়ে মানে সমতল দিয়ে জাহাজ টেনে টেনে নিয়ে ওই শিকল ছাড়া নদীতে নিয়ে আমরা জাহাজ ভাসাবো, তারপর আক্রমণ করব। কিভাবে করবে? খাইছে আমারে। সমুদ্র পথ দিয়ে নৌকা চলে, জাহাজ চলে, রাস্তা দিয়ে কি নৌকা চলে? 10 কিলোমিটার। স্থলপথ দিয়ে কি নৌকা চলে? গাড়ি চলে, নৌকা চলে, জাহাজ চলে, স্টিম চলে না, শিপ চলে, স্টিমার চলে, কীভাবে সম্ভব? সুলতান ফাতে মোহাম্মদ বলেছে, এই পৃথিবীর ইতিহাসে আমি প্রথম 10 কিলোমিটার পথ আমি নৌকা চালাবো, জাহাজ চালাবো। কিভাবে চালাবো? একটা না, দুইটা না, 80টি যুদ্ধ জাহাজ, 10 কিলোমিটার পথ, 80টি যুদ্ধ জাহাজ। সে গোলা বারুদ অস্ত্র শস্ত্র নিয়ে সে কি করেছে? গোল্ডেন হর্ন নদীতে নামাবে। এখন এদিক দিয়ে যাইতে, নদী দিয়ে যাইতে হইলে শিকল পরে বাঁধা। তো এখন নদীর ওই দিক দিয়ে 10 কিলোমিটারের সমতল ভূমি জাহাজ যদি টাইন্না এই গোল্ডেন হর্নের ফালাইতে পারে, তাহলে যুদ্ধ করা সহজ। এক রাত্রের ভিতরে 80টি যুদ্ধ জাহাজ সুলতান ফাতে মোহাম্মদ, মাত্র 19 থেকে 20 বছর বয়স, সপ্তম সুলতান, মুসলমানের গৌরবময় সুলতান, ইতিহাস ঐতিহ্যের সুলতান, সুলতান ফাতে মোহাম্মদ, 80টি যুদ্ধ জাহাজ তিনি এই 10 কিলোমিটার এক রাত্রে টেনে টেনে লোকদেরকে দিয়ে, মানে সমতল দিয়ে 10 কিলোমিটার সমতল পথ দিয়ে 80টি যুদ্ধ জাহাজ এক রাত্রে চালিয়ে সকালবেলা নিয়ে গোল্ডেন হর্ন নদীতে ফেলতে সক্ষম হয়েছে। কিভাবে নিয়েছে? বড় বড় গাছের গুঁড়ি, মানে গাছ, এগুলোকে ছিলছে, ছিল্লা গাছ তো পিছলে হয়ে গেছে, এখন এই গাছের গুঁড়োতে তেল মাখছে, তেল মাইকা এই গাছের গুঁড়ি বিছিয়ে দিছে। এই গাছের গুঁড়ি 10 কিলোমিটার পথ গাছের গুঁড়ি বিছাই দিছে, অথবা 1 কিলোমিটার পথ বিছাইছে, তারপরে এই গাছের গুঁড়ি আবার দড়ি নিয়ে বিছাইছে। এই গাছের গুঁড়ি পিছলা, আবার তেল দিছে পিছলা, এই গাছের গুঁড়ির উপর দিয়ে টানতে টানতে হাজার হাজার সৈন্য, প্রায় 80,000 সৈন্য নিয়ে এসে আক্রমণ করতে গিয়েছে। হাজার হাজার সৈন্যরা টেনে, প্রায় এই টেনে নিতে নিতে অনেক সৈন্য মারা গিয়েছে। 10 কিলোমিটার পথ সমতল ভূমি, এই পৃথিবীর ইতিহাসে প্রথম, এখনও প্রথম, কিয়ামত পর্যন্ত এমন কোনো নজির হবে কিনা তাও সন্দেহ। 10 কিলোমিটার পথ সুলতান ফাতে মোহাম্মদ এই এক রাত্রে 80টি যুদ্ধ জাহাজ টেনে নিয়ে গোল্ডেন হর্ন নদীতে নামিয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠতে রোমান সম্রাট এবং তার বাহিনী দেখে, হায়রে দেখি, এখানে আমরা শিকল দিয়ে বেঁধে দিয়েছি, এখান দিয়ে যেতে পারবে না, কিন্তু এখানে যেতে পারবে না, কিন্তু ওই দিক দিয়ে সমতল ভূমি দিয়ে যদি সে এখানে নামে আসতে পারবে। এটা তো সম্ভব না, 10 কিলোমিটার সমতল ভূমি কীভাবে নৌকা চালাবে? কিন্তু সম্ভব করে ফেলেছে। এর নাম মুসলমান, এর নাম মুসলমান। কাপুরুষতা মুসলমানের জন্য নয়, অমুসলিমদের জন্য। গৌরবময় ইতিহাস, এর নাম তুর্কি। তো এই সকালবেলা শুরু হইল যুদ্ধ, মানে গোল্ডেন হর্ন নদী থেকে এবার 80টি যুদ্ধ জাহাজ থেকে কনস্টান্টিনোপলের দেওয়ালের দিকে গোলা মারতেছে, কামান মারতেছে, মারতে 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 ক্লিয়ার, একবারে সাফা। মানে রোমান সাম্রাজ্যের কনস্টান্টিনোপলের দেওয়ালের দিক দিয়ে একটা, চতুর্দিক দিয়ে 5 দেওয়াল, 5টা দেওয়ালের বাউন্ডারি আছে, এদিক দিয়ে দেওয়াল একটা, বাউন্ডারি একটা বাউন্ডারি ভেঙে ফেলেছে, বা রোমান সাম্রাজ্য দেখা যায়।
এবার সৈন্যরা বেরিয়ে শুরু হলো রোমান সাম্রাজ্যের প্রায় 40,000 সৈন্য, ওসমানী সাম্রাজ্যের প্রায় 80,000 সৈন্যে শুরু হলো যুদ্ধ। এই যুদ্ধে প্রায় 40,000 ওসমানী সাম্রাজ্য নিহত হয়েছে, আর রোমান সাম্রাজ্যের সব সৈন্য তারা লড়াই করেছে। সৈন্যরা না শুধু পাবলিকও লড়াই করেছে, নারীরা লড়াই করেছে, পুরুষরা লড়াই করেছে, সম্রাট সহ নিজে লড়াই করেছে, ছোট ছোট বাচ্চাগুলো সহ লড়াই করেছে। করার পরেও এই লড়াইয়ের সামনে তারা দাঁড়িয়ে থাকতে পারে নাই। 2000 বছরের ইতিহাস ঐতিহ্যের খ্রিস্টান ধর্মের তীর্থভূমি, লীলাভূমি, খ্রিস্টান জাতির সবচেয়ে আশা জাগানোর জায়গা, সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, সবচেয়ে দামি জায়গা, ওই জায়গার ক্ষমতা হারিয়ে বসলেন রোমান সম্রাট। দখল করে নিল মুসলমান। তুর্কিরা, ওই যে বললাম তুর্কি জাতির ইতিহাস মহান ইতিহাস, কঠিন ইতিহাস, এর সামনে কোনো ইতিহাস দাঁড় করানো যায় না। এত ইতিহাস, গৌরবময় ইতিহাস, শক্তিশালী এক ইতিহাস, যুদ্ধ এক ইতিহাস, সুপুরুষের এক ইতিহাস, কাপুরুষতা দুর্বলতার কোনো কিচ্ছু তাদের মধ্যে নাই। তার মানে বোঝাইতে সক্ষম হইলাম 2000 বছরের ইতিহাস ঐতিহ্যের রোমান সাম্রাজ্যের পতন ঘটাইল এই যে যাকে নিয়ে সবাই হাসাহাসি করত। রোমানরাও হাসাহাসি করেছে এই খবর শুনে যে এতটুক ছেলে সে আসবে রোমান সাম্রাজ্য দখল করতে, ইতি জানতে, রোমান সাম্রাজ্য ধ্বংস করতে। 23টি সম্রাট আক্রমণ করেছে, পারে নাই, সে পারবে। অবশেষে রোমান সাম্রাজ্যের পতন বিশ্ববাসী দেখল। মধ্যযুগের পতন হলো, দাসত্ব যুগের পতন হলো, পৃথিবীবাসীকে মুক্তি দিল, মানুষকে মুক্তি দিল। মানুষের পৃথিবীরকে যারা 2000 বছর যাবৎ গোলাম করে রাখতে চেষ্টা করেছে সেই রোমান সাম্রাজ্য, এক প্রকার তারা ফেসিস্ট, এক প্রকার তারা স্বৈরাচার, এক প্রকার তারা দুরাচার, এক প্রকার তারা অত্যাচারী, এক প্রকার তারা বেঈমান, এক প্রকার তারা জুলুমখোর। এদের থেকে পৃথিবীকে মুক্ত দিল মুসলমান ওসমানীয় সাম্রাজ্য। বন্ধুরা, ওসমানী সাম্রাজ্যের 3য় পর্বে আমার আজকে শেষ। বাকি কথাগুলো আমি সামনের ভিডিওতে শেষ করে দেব, বেশি দেরি করব না। আজকের তুরস্ক, আধুনিক তুরস্ক পর্যন্ত আলোচনাটা শেষ করতে হবে। 4র্থ পর্বে আগামী বৃহস্পতিবার ইনশাল্লাহ করব। আপনারা আমার ভিডিওটা খেয়াল রাখবেন। বিশ্ব রাজনীতি, ভূ রাজনীতি, ইতিহাস, ভূগোলে আমাকে সহযোগ